বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে মা ও দুই সন্তানের মৃত্যু, বাড়ির পাশে পল্লী বিদ্যুতের তার পড়ে দুর্ঘটনা। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.6 ডিগ্রি। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারতে বৃষ্টির জন্য বাড়ছে হাওরের পানি, সুনামগঞ্জেও হচ্ছে বৃষ্টি। ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। কাল থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক। চুয়েটে দুর্ঘটনায় বাসে আগুন দেওয়ার জের। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছে সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। বরিশালে বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে দুই সন্তান সহ মায়ের মৃত্যু হয়েছে। সকাল 11টার দিকে উপজেলার ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় 5 বছরের ছেলে সালমান মোল্লা ডোবার পাশের গাছ থেকে লেবু আনতে যায়। সেখানে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকে, তার স্পর্শ করে। পরে চিৎকার শুনে তার বোন এগিয়ে গেলে সেও আক্রান্ত হয়। শেষে তাদের উদ্ধারে গিয়ে মা জিনায়ও বিদ্যুৎ স্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। ডালমারা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের মোসাম্মদ সোনিয়া বেগম, রেজবি আক্তার ও সালমান মোল্লা নামে 3 জন মারা যায়। এই বিদ্যুতের লাইনটি বিচ্ছিন্ন অবস্থায় বাড়ির পাশে একটি বাগানে পড়েছিল। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, দুর্ঘটনাস্থলের সবশেষ কি অবস্থা জানাবেন? দেখুন, আমি এখন আছি এখানে যে ডালমরা গ্রামটি, হ্যাঁ, এই গ্রামের মোল্লাবাড়িতে। তো এই মোল্লাবাড়িতে এখন আসলে শোকের মাতম, এটা স্বাভাবিক। অপ্রত্যাশিতভাবে ঘটনাটি ঘটেছে। পল্লী বিদ্যুতের একটি তার গতকাল কি সম্ভবত রাতে ছিঁড়ে পড়েছিল সেখানে। এই বাড়ির যে 5 বছরের শিশু সালমান, সে যেটি করেছে অর্থাৎ ভোরবেলা তার মা ভাত চুলায় দিয়েছেন রান্নার জন্য, আর সে শরবত খাওয়ার জন্য, অত্যন্ত গরম এই এলাকাটিতে, প্রচন্ড গরম, শরবত খাবে এই জন্য লেবু পাড়তে গিয়েছিল। পেছনে এই প্রায় 22 শতাংশ জমির উপর এই বাড়ি, এই বাড়ির পেছনটাতে আইল কাটা আছে তার পাশে। তো সেখানে গিয়ে প্রথমে সে আটকা পড়ে বিদ্যুতের। তার ডাক চিৎকারে মায়ের সন্দেহ হয়েছিল যে যেহেতু পানি উঠেছে, তো পানিতে হয়তো শিশুটি পড়েছে। মা দৌড়ে শিশুটিকে ধরতে গেলে সেও সেখানে আটকা পড়ে। পরবর্তীতে ছোট মেয়ে, আমরা যেটা দেখছি রিজবিও এখানে আটকা পড়ে যায়। তো ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত্যুর পর তো সঙ্গত কারণে আসলে এই পরিবারে এখন বেঁচে আছে ওই সেই জিনিয়া, যিনি মারা গেছেন, মা তার একমাত্র এই সন্তানটি। তো এই শিশুটি এখন পর্যন্ত একমাত্র বেঁচে আছে মোল্লাবাড়ির মানে শেষ প্রদীপ হয়ে। সে তার মা, ভাই, বোন 3 জনের মৃত্যু দেখেছে এবং দেখে ওর তো আসলে কিছু করেনি, একেবারে ছোট ছেলে। সে কান্নাকাটি করার পর তার কান্না শুনে অন্যরা সবাই ছুটে এসে সে শুধু হাত দিয়ে দেখিয়েছিল যে ওখানটায় কিছু একটা ঘটেছে, আমার মা ওখানে গেছে। এই পর্যন্ত সে ইশারায় বলতে পেরেছে, কথাও ঠিক মতো বলতে পারে না। এরপর লাশগুলো উদ্ধার হয়েছে। লাশগুলো উদ্ধারের পর এখানে পুলিশ প্রশাসন থেকে সবাই এসছেন। উনাদের ডিমান্ডের কারণে আর পোস্টমর্টমের প্রয়োজন হয়নি। তবে এই ঘটনাটি কেন ঘটলো এটি তদন্তের আপনার পল্লী বিদ্যুৎ যারা রয়েছে তাদের সেন্ট্রালি এবং লোকালি দুটো কমিটি ফর্ম করা হয়েছে। দেলোয়ার হোসেন, যিনি লোকাল ডিজিএম টেকনিক্যাল রয়েছেন, তাকে প্রধান করে এখানে 3 সদস্যের কমিটি করা হয়েছে। তারা ইতিমধ্যে অনুসন্ধান কাজ শুরু করেছেন। ঢাকা থেকেও একটি টিম রওনা হবে, বরিশালে এই কাজটি দেখবে। আসলে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকবে, মনিটরিং কে আসলে এখানে সবাই দায়ী করছে যে তারা আসলে বিদ্যুতের ব্যবসাটাকে ভালো বোঝে, কিন্তু বিদ্যুৎ যে মনিটরিং করতে হয় এর যে নিশ্চিত করার যে বিষয়টি, এটি এরা জানে না। এই ক্ষোভটুকু আমি এসে গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সবার মধ্যেই দেখেছি যে এক বাড়িতে বিদ্যুৎ বিল পাওনা থাকলে তাকে যেভাবে জোর করে আদায় করে নেওয়া হয় কোনো কিছু হলে, কিন্তু সেবা বলতে যেটুকু গ্রামবাসী চেয়েছিল তার 3টি মৃত্যু দিয়ে প্রমাণ হয়ে গেছে পল্লী বিদ্যুতের এখানকার সেবার নমুনা, এটি বলছে গ্রামবাসী। তো কিছুক্ষণ এদের দাফন কাফনের ব্যবস্থা চলছে, কিছুক্ষণের মধ্যে এদের দাফনটু হয়ে যাবে।
এরপর পরবর্তী যদি এরা পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করে, থানা প্রশাসন যেটা বলেছে তারা সেই মামলাটি গ্রহণ করবে এবং যথাবিধ ব্যবস্থা গ্রহণ করবে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশালে বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে 2 সন্তান সহ মায়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র এবং টাঙ্গাইল, বগুড়া, যশোর সহ 5 জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। এর বাইরে রয়েছে শুধু সিলেট। আর এই অবস্থা মাস জুড়ে চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মের প্রথম সপ্তাহে বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে পরিস্থিতি। টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে অতি প্রয়োজনে না বেরিয়ে যাদের উপায় নেই তারা বিপর্যস্ত তীব্র রোদ গরমে। বাইক চালাইতেছি, গরমের অবস্থা খুবই বাজে অবস্থা। মানে বাসা থেকে বের হলে কখন বাসায় ঢুকবো খালি থাকে এই চিন্তায়। খুব কষ্ট, গাড়ি চালানো যায় না, রোদ খুব। এবার একটা খ্যাপ মারলে আবার বসে থাকার লাগে সব সময়, বেশি মানে গাছতলায় যাওয়ার লাগে আর কি। আমি আমার এই বয়সে আমি কখনো এরকম গরম আর দেখি নাই। এই প্রথম এত গরম, মানে খেয়েও শান্তি পাচ্ছি না, কোথাও বেরোও শান্তি পাচ্ছি না, ঘরে থেকেও শান্তি পাচ্ছি না। আবহাওয়া অফিস বলছে সারা দেশেই এখন অতি তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে রয়েছে। আর এই অবস্থা থাকবে মাস জুড়ে। বৃষ্টির দেখা মিলতে পারে মের প্রথম সপ্তাহে। আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এইরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়ালি একটু করে তাপমাত্রা কমতে থাকবে। আর তারপর যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। তখন থেকে 6 দিন বৃষ্টির আভাস থাকলেও তারপর আবার বইতে শুরু করবে তাপপ্রবাহ। আর এর প্রভাব মে জুড়েই থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মেয়ের ফার্স্ট উইকে যে আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর বৃষ্টির স্পেলটা নর্মালি 3 থেকে 4-5 দিন কন্টিনিউ করে। যখন বৃষ্টি শেষ হয়ে যায় তারপর তাপমাত্রা আবার বেড়ে যায়। সেক্ষেত্রে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার সিভিয়ার তাপদাহ আসতে পারে। অতিরিক্ত তাপমাত্রা ছাড়াও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম লাগছে বেশি। সে বিবেচনায় বহাল রয়েছে হিট অ্যালার্টও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বৃষ্টির জন্য চট্টগ্রামে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। বেলা 11টায় নগরের মনসুরাবাদে পিডিবি কলোনি মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। রাজশাহীতে বৃষ্টির জন্য মুসল্লিরা আদায় করলেন ইস্তিসকার নামাজ। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শত শত মুসল্লি নামাজে অংশ নেন। পাবনায় তীব্র গরম থেকে রক্ষায় ঐতিহ্যবাহী এডওয়ার্ড মাঠে নামাজ আদায় করা হয়। বরিশাল পুলিশ লাইন্স মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয় মুন্সিগঞ্জ, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, মেহেরপুর, কুয়াকাটা, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জায়গায়। আমাদের বাংলাদেশের উপরে এবং সকল প্রকার পশু পাখি জনগণের উপরে যেন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেন, এই নিয়তে আমরা আজকের এই নামাজ সালাত আদায় করেছি। আল্লাহ কাছে রহমত কামনা করার জন্য আমরা 2 রাকাত ইস্তিগফার নামাজ আদায় করছি। আল্লাহ তাআলা সবাইকে শান্তিতে রাখুক। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে জনজীবনের এর প্রভাব কেমন দেখছেন? হাসপাতালগুলোতে কি অবস্থা এবং ফসলি জমির কি অবস্থা? কৃষকরা কি বলছেন? আমি মাঠে গিয়ে কথা বলেছিলাম কৃষকদের সাথে। কয়েকজন কৃষককে আমি দেখেছি খুব সকালে তারা এসে ধান কাটার কাজ শুরু করেছেন। তো ওই কৃষকরা বলছিলেন যে একেবারেই ভোরবেলা যখন কেবল আকাশ ফর্সা হতে শুরু করে সেই সময় তারা মাঠে চলে আসছেন এবং তারা তাদের কাজ শুরু করছেন। তাদের বক্তব্য যে একটু দেরি হয়ে গেলে আসলে মাঠে আর কাজ করা যাচ্ছে না। তার কারণ সকাল 8টার পর থেকে রোদের তাপ তীব্র আকার ধারণ করছে এবং বেলা 9টা 9:30 বেজে গেলে মাঠে আর টিকে থাকা যাচ্ছে না। তো কৃষকরা বলছেন যে খুব ভোরে এসে কাজ না করলে কোনো উপায় নেই। তার কারণ এই সময় মাঠে এখন অনেক কাজের চাপ। এই সময় ধান কাটার সময় চলছে। এখন চুয়াডাঙ্গার মাঠে মাঠে পাট পরিচর্যার কাজ চলছে, কেউ কেউ পাট লাগাচ্ছেন। তো এই অবস্থার কারণে কৃষকরা আছেন ব্যস্ত, খুবই ব্যস্ত সময় কৃষকদের পার করতে হচ্ছে। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে, তীব্র তাপদাহের কারণে কৃষক
কৃষকদেরকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তারা খুব সকালে এসে তাদের কাজটি সেরে বাড়ি চলে যেতে চাচ্ছেন। তো একটু বেলা হলে কৃষকরা যেমন মাঠে থাকতে পারছেন না, একইভাবে ছিন্নমূল শ্রেণীর মানুষরাও তারাও মাঠে তারা বাইরে এসে কাজ করতে পারছেন না। যারা রিক্সা চালান, ভ্যান চালান তারা বাইরে আসছেন ঠিকই কাজের আশায়, কিন্তু তারা বেশিক্ষণ এই রোদ গরমে কাজ করতে পারছেন না। তারা বলছেন যে চুয়াডাঙ্গাতে যে আবহাওয়া, যে তীব্র রোদ সকাল থেকে, তাতে আসলে এই রোদের ভিতরে গাড়ি চালানো, রিক্সা চালানো খুব কষ্টকর। এই সময়টা এমনিতেই কষ্টকর, তার উপরে আবার পর্যাপ্ত যাত্রীও পাওয়া যায় না। তার কারণ যাত্রীরা যে যানবাহনে উপরে রোদ লাগবে না, সূর্যের আলো গায়ে লাগবে না, এমন যানবাহন খোঁজেন তারা ইজি বাইকে চলে যান, কিংবা বাসে উঠে চলে যান। তারা খোলা ভ্যানে চড়তে চান না, যে কারণে যারা খোলা ভ্যান চালান তাদের জন্য কষ্টের এবং তাদের জন্য উপার্জনের উপায় কমে গেছে। তারা বলছেন পর্যাপ্ত আয় তারা করতে পারছেন না, যে কারণে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আরেকটি ব্যাপার আমি দেখেছি, সেটা হচ্ছে হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের বহির্বিভাগে যেমন চাপ আছে, সব বয়সী মানুষরা সেখানে আসছেন এবং এই সময়ে চিকিৎসকরা বলছিলেন যে তীব্র গরমের কারণে মূলত রোগীর চাপ বেশি। সেটা হচ্ছে সব বিভাগে রোগীর চাপ বেশি। আর সবচেয়ে বেশি রোগী হচ্ছে ডায়রিয়া এবং নিউমোনিয়ায়। শিশুরা বেশি নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে এবং নিউমোনিয়ার ওয়ার্ডগুলোতে শিশুদের ওয়ার্ডগুলোতে এখানে রোগীর যে ধারণ ক্ষমতা তার দ্বিগুণের বেশি রোগী আছে। আর ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডের 4টি কক্ষ, এই কক্ষগুলো পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ হওয়ার পরেও বাইরের বারান্দায় কিছু রোগীকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। তো সব মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষ আছেন তীব্র কষ্টে। চিকিৎসা নিতে আসা মানুষ বিড়ম্বনায় পড়ছেন। আর চিকিৎসকরা বলছেন এখনকার সময়টা খুব সতর্কতার সাথে পার করতে হবে মানুষকে। এই সময় সাবধানে থাকতে হবে, কোনো কারণে বাইরের পচাবাসি খাবার খাওয়া যাবে না। তাদেরকে ঘরের তৈরি খাবার খেতে হবে এবং বেশি সময় ধরে তরল জাতীয় খাবার খেয়ে থাকতে হবে। অন্য কোনো খাবার না খেয়ে সাবধানে থাকতে হবে। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর। ফারাক্কার প্রভাবে দেশের উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় শুষ্ক মৌসুমে পানি কমে যাচ্ছে, এতে পদ্মার অববাহিকায় থাকা 54টি নদী হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতির জন্য কূটনৈতিক দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন এতে এই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ভারত ফারাক্কা বাদ দেওয়ার পর শুষ্ক মৌসুমে পদ্মায় পানি সংকট দেখা দেয়। 1977 সালে গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর সমাধান খোঁজা হয়, যেখানে 80% পানি পাওয়ার কথা ছিল বাংলাদেশের, ছিল গ্যারান্টি ক্লজ। তবে 1982 সালে বাদ দেওয়া হয় গ্যারান্টি ক্লজ। সবশেষ 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতেও তা বাদ পড়ে। চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পর পর 35,000 কিউসেক পানি পাবে উভয় দেশ। তবে বাঁধ দিয়ে আর খাল কেটে ভারত পানি প্রত্যাহার করায় মরতে বসেছে পদ্মা। একই সাথে নদী অববাহিকার 54টি নদী হুমকির মুখে, বলছেন গবেষকরা। 75 পরবর্তী যে ফারাক্কার যে প্রভাব, বিরূপ প্রভাব, এই কারণে আমাদের নদীগুলো শেষ হলো এবং এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ আমাদের পরিকল্পনা, ভুল পরিকল্পনা। পানি উন্নয়ন বোর্ড বলছে চুক্তি অনুযায়ী পানি পেলেও পদ্মার মতো বিশাল নদীর জন্য তা সামান্য। আর পরিবেশবিদরা বলছেন এর জন্য দায়ী কূটনৈতিক দুর্বলতা। এই 35,000 কিউসেক পানি কিন্তু খুবই আসলে পদ্মার মতো হচ্ছে একটা বড় নদী আমাদের হচ্ছে, এটা খুবই নগণ্য। রাষ্ট্রীয়ভাবে আমরা এই কূটনৈতিক দক্ষতাটা আসলে দেখাতে পারিনি বলেই আমরা কিন্তু দিনকে দিন দেখেছি পদ্মার প্রভাব ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে বরেন্দ্র অঞ্চল মরুভূমিতে পরিণত হবে, ক্ষতিগ্রস্ত হবে 2 কোটি মানুষ। একসময়ের উত্তাল পদ্মা এখন পানি শূন্য, এর সাথে সংযুক্ত 27টি শাখা নদী এখন অস্তিত্ব সংকটে। 2025 সালে শেষ হচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি। পদ্মা সহ যৌথ নদীগুলোকে রক্ষায় উদ্যোগ নিতে হবে খোদ সরকারকেই, বলছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। তীব্র তাপপ্রবাহের কারণে এবার ধানের ফলন কমার আশঙ্কা করছেন কৃষকরা। কৃষিবিদরা বলছেন আগামী 10-12 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় না হলে দেরিতে লাগানো ধানের ফলন বিপর্যয় হতে পারে। এ অবস্থায় উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকায়
বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কৃষি বিভাগের হিসাবে এবার সারা দেশে 3,74,68,000 বিঘাতে বোরোর আবাদ হয়েছে, যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্য 2,21,57,000 টনেরও বেশি। বগুড়া সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের প্রভাব পড়তে শুরু করেছে বোরো ক্ষেতে। কিছু এলাকায় ধান কাটা মারাই শুরু হলেও বিঘা প্রতি গত বছরের তুলনায় ফলন কমেছে 2 থেকে 3 মণ। যে জায়গায় 1 বিঘাতে 25-26 মণ ধান পেয়েছিলাম, কিন্তু এবার দেখা যাচ্ছে 23-24 মণ ধান হচ্ছে। পাইছি হলো 23 মণ ধান, আগের বার ছিল 26 মণ ধান। এবার মনে হয় সম্ভবত ওয়েটারের কারণে, তাপমাত্রার কারণে ফলন হয়তো কম হয়েছে। তীব্র তাপে পরাগায়ন সমস্যার কারণে প্রভাব পড়ছে বোরো ধানের ফলনে। বিশেষ করে আলু সরিষা তোলার পর দেরিতে লাগানো ফসলের ক্ষতিই হচ্ছে বেশি। এসব ধানের ফলন অন্তত 40 ভাগ কমতে পারে বলছেন কৃষি গবেষকরা। উচ্চ তাপমাত্রার কারণে ধানের যে স্ত্রী অংশের যে গর্ভাশয়ের যে আঠালোতা, এটি শুকিয়ে গেলে পরাগরেণুকে সে আর ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে পরাগায়ন মিস করলে আপনার ফসল চিটা হবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন তাপ প্রবাহ চললেও আগাম ধানের ক্ষতির সম্ভাবনা কম। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু পরাগায়নের তেমন কোনো সমস্যা হবে না, এবং আমাদের যে বাকি যে 40 ভাগ আমরা আশা করছি যে সেটাও আমরা ভালোভাবে আমরা দানা গঠন পর্যায়ে নিয়ে যেতে পারবো, এবং সব মিলে আমরা বিগত বছরের ন্যায় এবারও একটা ভালো ফসল আমরা ঘরে তুলতে সক্ষম হব। টানা তাপপ্রবাহের পর ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় রয়েছেন চাষিরা। এতে ধানের ফলন আরো কম হওয়ার কথাও বলছেন তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আত্রাই, নওগাঁ। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে 10-12 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসলে ধানের ফলন বিপর্যয়ের শঙ্কা রয়েছে। এছাড়া লক্ষ্যমাত্রাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া অফিস থেকে কি জানা গেছে? 10-12 দিনের মধ্যে কি তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে কিনা, আর কৃষি কর্মকর্তারা কি জানাচ্ছেন এর জন্য? স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে আগামী 2 বা 3 মে থেকে কিছু কিছু এলাকায় হালকা কখনো কখনো ভারী বৃষ্টির কথা তারা বলছেন, কিন্তু ঠিক কোন এলাকাতে কতটা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সাথে শিলা রয়েছে কিনা বা ঝড়ো হাওয়া থাকবে কিনা এটি স্থানীয়ভাবে তারা এখনো বলতে পারছে না। তবে তাদের আগের যে অভিজ্ঞতা রয়েছে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা তারা যেটি বলছেন যে এবারের যে দীর্ঘ একটা খরা তারা দেখেছেন, এই খরার পরে সাধারণত তাদের অভিজ্ঞতায় যেটি বলে যে এই খরার পরে শিলা বৃষ্টি হয় এবং একটা দমকা বাতাসও থাকে। আর এ ধরনের দমকা বাতাস আর শিলাবৃষ্টি যদি হতে থাকে তাহলে এই যে এখন মাঠে যে ফসল আমরা দেখতে পাচ্ছি সেই ফসলের একটা মারাত্মক ক্ষতির আশঙ্কা তারা করছে। আপনি যদি এই মাঠটাকে একটু খেয়াল করেন তাহলে দেখবেন 2 থেকে 3 ধরনের আমরা দেখতে পাচ্ছি ফলনের অবস্থাটা। কোনো গাছ একেবারেই ফাঁকা রয়েছে, কোনোটাতে শীষ গজিয়েছে, আবার কোনোটাতে ফ্লাওয়ারিং স্টেজ রয়েছে। এই 3টি স্টেজের মধ্যে 2টি স্টেজ খুবই মারাত্মক রয়েছে বলে কৃষিবিদরা বলছেন। তারা যেটি বলছেন যে যদি তাপমাত্রা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 35 ডিগ্রি বা তার নিচে না থাকে তাহলে ফলনের ক্ষেত্রে একটা বিপর্যয় হবে। কারণ যেটি একটু আগে বলছিলেন যে একজন গবেষক বলেছে যে গর্ভাশয়ের উপরে যে আঠালো জায়গাটা থাকে সেইখানে মূলত আর পরাগায়ন সম্ভব হবে না, কারণ সেটি শুকিয়ে যাবে। আবার এই অবস্থায় যদি বৃষ্টিও প্রচুর হয় তাহলে সেটিও আবার আর একটা সমস্যার সৃষ্টি করবে। ফলের একেবারে বলা যায় যে ফুলের যে জায়গাটা পরাগায়নের যে জায়গাটা সেটিও ধুয়ে যাবে। অর্থাৎ সব মিলিয়ে এখন উত্তরাঞ্চলের যে বোরো আবাদ এখন রয়েছে সেটি একে ঝুঁকির মধ্যে রয়েছে। বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এখন পর্যন্ত জমি বেশ নাজুক অবস্থার মধ্যে রয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই বিস্তীর্ণ মাঠ জুড়ে একেবারে যে তাপ প্রবাহের কারণে কখনো ধান আপনি হলুদ দেখতে পাচ্ছেন, কখনো সবুজ দেখতে পাচ্ছেন, কখনো সোনালী দেখতে পাচ্ছেন। এটি কত ধরনের একটা স্টেজে চলে আসছে যেটি বলা যায় যে এই ফলনের জন্য একটা প্রভাব পড়তে পারে এরকম ইঙ্গিত দিয়েছে। আর আপনি যদি একটু আমাকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে আমার হাতে যে শীষগুলো দেখছেন ধানের শীষ, এগুলো প্রত্যেকটা শীষই আসলে চিতা হয়ে গেছে এবং আমি এই এলাকার কিছু ক্ষেত থেকে এরকম সংগ্রহ করেছি এবং একই ধরনের অবস্থা এই এলাকার অন্যান্য জায়গাতে হয়েছে। তবে এখন পর্যন্ত এটি খুব ভয়াবহ
পর্যায়ে পৌঁছায়নি, কারণ কেবল শুরু হয়েছে শীষ চিটা হয়ে যাবার বিষয়টা। আর এটি দুটি কারণেই চিটা হচ্ছে। একটা হলো উচ্চ তাপমাত্রার কারণে ফলনের ভিতরে, অর্থাৎ ফলের ভিতরে যে দুধের মতো থাকে ধানের, সেটি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে চিটা হচ্ছে। আর একটা হলো ফাঙ্গাস জাতীয়, অর্থাৎ ছত্রাকের আক্রমণের কারণে হচ্ছে। আমার হাতে যে ধরনের শীষ আমি দেখাইছি তাতে আপনাকে দু ধরনেরই আমরা দেখতে পেয়েছি প্রভাব রয়েছে। এর ফলে 40% জমি, যা এখনো বলা যায় যে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তার 40% জমির অন্তত 40 ভাগ ধানের ফলনে ব্যাহত হতে পারে, এমনই আশঙ্কার কথা গবেষকরা বলছে। তবে ধান ক্ষেত ভালো রাখবার জন্য তারা জমিতে 3 থেকে 4 ইঞ্চি পানি দেবার কথা বলছেন চাষিদেরকে, এবং এই নিয়ে তারা বিভিন্ন জায়গায় সভা করছেন, উঠান বৈঠক করছেন এবং চাষিদের সচেতন করছেন। কিন্তু তারপরেও অনেক এলাকাতেই এখন পর্যন্ত মাঠে পানি দেওয়া যাচ্ছে না, কারণ নদী খাল বিল শুকিয়ে যাওয়ার ফলে সেচ সংকটও দেখা দিয়েছে কিছু কিছু এলাকায়। আমি যেটি দেখতে পেয়েছি নওগাঁ এবং নওগাঁ এলাকাতে। তীব্র তাপদাহের কারণে ধানের ফলন বিপর্যয়ের শঙ্কা নিয়ে জানাচ্ছিলেন বগুড়া থেকে আমাদের সহকর্মী। এদিকে সারা দেশের মানুষ গরমের স্বস্তি পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করলেও হাওরের চিত্র ভিন্ন। ভারতের চেরাপুঞ্জির বৃষ্টিতে পানি বাড়ছে হাওড়াঞ্চলের নদ নদীর, তার সঙ্গে সুনামগঞ্জেও মাঝে মধ্যেই হচ্ছে বর্ষণ। এই অবস্থায় ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। তবে আপাতত আগাম বন্যার কোনো সুযোগ দেখছে না পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকা ভারতের চেরাপুঞ্জিতে হচ্ছে বৃষ্টি। মাঝে মধ্যেই সে ঝটকা লাগছে সুনামগঞ্জে, এতে বাড়ছে নদ নদীর পানি। এদিকে এখানকার ছোট বড় 120 হাওরে পুরোদমে চলছে ধান কাটা। এ সময় বর্ষণে নদীর পানি বাড়ায় ধান কাটা শুকানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তৈরি হয়েছে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা। মেঘবাদল হইলে আমরা ক্ষতি হইব, মনে করেন না ধান গেরা আইব, ধান ফুকাইতে পারতাম না। ধান তো আমরা ডুবরা বাক্কা পানির তলে গিয়া হারছে ফাঁকনা ধান, আরো দিলে তো আরো যাইব, আরো নষ্ট হইব। যে ধান কাটাইছি ধানত তো আমরা ফুকাইতে পারলাম না। যদি মেঘ দেয় তো আরো বেশি কষ্ট, সে তো আরো ধান রয়েছে, মেঘ হইলে আর ধানও কাটা যেত না। কৃষি বিভাগও বলছে 5 মের মধ্যে শেষ হবে ধান কাটা, তার আগে বেশি বৃষ্টি হলে দেখা দেবে সমস্যা। যে এরকমভাবে পানি বৃদ্ধি পেল আমাদের ফসলের ক্ষতি হবে বলে আমি মনে করি না, কারণ আগামী 7 দিন পর্যন্ত যদি অল্প অল্প করে পানি বৃদ্ধি পায়, তাহলে আমরা সুনামগঞ্জের যে হাওরের ফসল 30 এপ্রিলের মধ্যে 95 ভাগ কর্তন হবে। এদিকে চেরাপুঞ্জির বৃষ্টিতে নদ নদীর পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। যদি আগাম বন্যার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা যথেষ্ট প্রস্তুত আছি এবং আমরা আমাদের বাঁধগুলো এখনও সুরক্ষিত আছে এবং এতে আমরা আগাম বন্যা মোকাবিলা করতে পারবো। আগাম বন্যা দেখা দিলেও আমরা কোনো ধরনের সমস্যা হবে না। সুনামগঞ্জে বোরোর আবাদ হয়েছে 2,23,407 হেক্টর জমিতে। এ পর্যন্ত ধান কাটা হয়েছে 45%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে 48 ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার ভোর 6টা থেকে এই ধর্মঘট শুরু হবে। দুপুরে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, গত সোমবার চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 চুয়েট শিক্ষার্থী নিহতের পর রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করা হয়, তবে এর ভেতরেই আন্দোলনকারীরা 3টি বাস পুড়িয়ে দিয়েছে। পাশাপাশি এই রুটের বাস চালক ও শ্রমিকদের নানা হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কাল থেকে শুরু হওয়া ধর্মঘটে 3 পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার 120টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে। পরিবহনের স্বার্থে, মালিক শ্রমিকের জানমালের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আগামীকাল ভোর 6টা থেকে 48 ঘন্টা আমরা মালিক শ্রমিক যৌথ সংগ্রাম ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সারা বৃহত্তর চট্টগ্রামে আমরা ধর্মঘট আহ্বান করেছি। মুন্সিগঞ্জে শিশুসহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে 1 বছরের শিশু মারা গেছে। সকাল 9:30টার দিকে সদর উপজেলার মদিনা বাজারে 2টি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমকে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এতে শিশু হুমায়রা মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছে। সকালে খুলনা থেকে মোংলাগামী ট্রাক ঝনঝনিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়।
এছাড়া ময়মনসিংহের আলালপুরে বাস সিএনজি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। উপজেলা নির্বাচনে একটি জাল ভোট হলেও ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে নির্বাচন কর্মকর্তাদের বৈঠক শেষে ইসি হাবিব সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আপোষহীন থাকার জন্য কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় অতিরিক্ত তাপমাত্রা বিবেচনায় রেখে ভোটের দিন প্রতি ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র চালু থাকবে বলেও জানান তিনি। শিক্ষার্থী HM রায়হান আহাদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালে। দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তার স্বজন ও সহপাঠীরা। তারা জানান, গত 20 এপ্রিল রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে রায়হানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এটিকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন তারা। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। চাঁদপুরের 4টি উপজেলায় প্রায় 40 কিলোমিটার গ্যাস লাইনের মেরামত কাজ শুরু হয়েছে। শনিবার সকাল 8টায় শুরু হয় মেরামত কাজ। রোববার সকাল 8টা পর্যন্ত চলবে কাজ। মেরামত কাজের আওতায় রয়েছে চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, গ্যাস লাইনের মেরামত কাজ চলছে কুমিল্লা জেলার লাকসামের বিজোড়া এলাকায়। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। এর আগে জরুরি লাইন মেরামতের জন্য শনিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জে রিকাবি বাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে 15 মণ জাটকা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 2 জনকে। পুলিশ জানায়, সকালে 2 ঘণ্টাব্যাপী আড়তে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় অনেক মাছ ব্যবসায়ীরা। পরে আড়ত থেকে জব্দ করা হয় 15 মণ জাটকা ও 3.5 মণ পাঙ্গাসের পোনা। আটক করা হয় 2 ব্যবসায়ীকে। পরে জব্দ করা মাছগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 10 বছর আজ। 1 দশকে হতাহতের স্বজনরা শুধু নিম্ন আদালতে থেকে অভিযুক্তদের বিরুদ্ধে রায় পেয়েছে। তবে আপিল বিভাগে দীর্ঘ 7 বছর ধরে ঝুলে আছে 7 মার্ডার মামলার কার্যক্রম। বিচারে ধীরগতির কারণে হতাশ নিহতের স্বজনরা পাশাপাশি বিভিন্ন সময়ে সরকার নানা সহায়তার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকরের। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে 7 জনকে অপহরণ করা হয়। এর 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। নেত্রকোনার কেন্দুয়ায় বাউল সাধক জালাল উদ্দিন খাঁ এর 130তম জন্মদিন উপলক্ষে 3 দিন ব্যাপী মেলা চলছে। জালাল খাঁ এর বাড়ির আদলে তৈরি মঞ্চে প্রতিদিন মধ্যরাতে আলোচনা সভা ছাড়াও দেশের প্রখ্যাত বাউলরা জালাল গীতি পরিবেশন করেন। 3 দিন ব্যাপী এই আয়োজন শেষ হবে আজ মধ্যরাতে। চলতি বছর মরণোত্তর 21শে পদক পান বাউল সাধক জালাল উদ্দিন খাঁ। পদকপ্রাপ্তি ও জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী সাহিত্য সংস্কৃতির পরিমণ্ডলে তার জীবনকর্ম ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।